আসসালামু আলাইকুম। রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি শীতের প্রধান আকর্ষণ ভাপা পিঠা। শীতের মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতে দারুণ লাগে, কিন্তু বাসায় ছাঁচ বা স্টিমার না থাকার কারণে অনেক সময় ইচ্ছা থাকার সত্ত্বেও ভাপা পিঠা তৈরি করা হয় না। আজকে ছাঁচের ঝামেলা ছাড়াই বাসায় থাকা বোতল দিয়ে কিভাবে ইউনিক স্টাইলে ভাপা পিঠা তৈরি করব সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ভাপা পিঠে তৈরি করার জন্য আমাদের লাগছে চালের গুঁড়ো। আমি চাল আগে থেকেই ভিজিয়ে ব্লেন্ডারের মাধ্যমে চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান কিভাবে ব্লেন্ডার দিয়ে চালের গুঁড়ো তৈরি করতে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন, তবে সেটা পানি দিয়ে আগে থেকেই মেখে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর লাগবে গুড়। আমি এখানে খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নারকেল কুড়িয়ে নিয়েছি এবং বাদাম নিয়েছি। এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি এবং কিশমিশও কুচি করে কেটে নিয়েছি। এবং গুঁড়োটা মাখানোর জন্য আমাদের পানি লাগবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়িটা মেখে নিতে হবে। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটা মেখে নিব। একবারে কিন্তু পানি দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। বেশি করে পানি দিলে আবার ডো তৈরি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। ভেজা চালের গুঁড়ি, তাই পানি খুব অল্প লাগবে। শুকনো চালের গুঁড়িতে একটু বেশি পানি লাগে। দেখুন, আমি চালের গুঁড়িটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। চালের গুঁড়িটা পারফেক্ট মাখানো হয়েছে কিভাবে বুঝবেন? যখন হাত দিয়ে চাপ দিয়ে মুঠো পাকালে এমন দলা হয়ে যাবে এবং চাপ দিলে খুব ঝরঝরে না, ছোট ছোট গুঁড়ো হয়ে পড়ছে, তখন বুঝে নেবেন যে চালের গুঁড়োটা পারফেক্ট মাখানো হয়ে গেছে। আর যদি দেখেন মুঠো পাকানোর পরও দলা হয়নি, তখন আরেকটু পানি দিয়ে মেখে নিতে হবে। সবার বাসায় কিন্তু এমন চালনি থাকে। আমি সেই চালনির সাহায্যেই গুঁড়োগুলো চেলে নিচ্ছি। আপনাদেরকে এখন খুব সহজ একটা টিপস দিব। দেখুন, চালের গুঁড়িটা হাত দিয়ে এভাবে মুঠো পাকিয়ে নিলে আরও খুব সহজে তাড়াতাড়ি চালের গুঁড়োটা চালা হয়ে যাবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে মুঠি পাকিয়ে নিয়ে চালনিতে একটু প্রেসার দিলেই দেখুন খুব দ্রুতই কিন্তু গুঁড়োগুলো চালা হয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিলাম, কাজে আসতে পারে। আমি এইভাবেই সবগুলো চেলে নিয়েছি, খুব দ্রুতই চালের গুঁড়োগুলো চালা হয়ে গেছে। দেখুন, আর কতটা মিহি হয়েছে, কতটা সুন্দরও হয়েছে। এখানে আমি 1 লিটারের কোকাকোলার বোতলের নিচের অংশটা এভাবে কেটে ছাঁচ তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে এইভাবে ছাঁচ তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজেই ইউনিকভাবে বড় পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন এই ছাঁচের মধ্যে আমি কিছু চালের গুঁড়ো আলতোভাবে দিয়ে দিচ্ছি। এখন থেকে বাসায় ভাপা পিঠার ছাঁচ না থাকলেও এভাবে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমি চালের গুঁড়োগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর নিচটাও দেখুন একদম কভার হয়ে গেছে। এ পর্যায়ে স্বাদ মতো গুড় দিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। গুড়ের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি সব কিছু। এখন নারকেল কুড়ানো গুড়ের উপরে দিয়ে নিচ্ছি। আবার চালের গুঁড়ি দিয়ে এটা কভার করে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে আলতো হাতে সাজিয়ে নিচ্ছি। পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ, দেখেই কিন্তু বুঝতে পারছেন। ভাপা পিঠাটা কিন্তু পোলার চাল, সেদ্ধ চাল দিয়েও তৈরি করা যায়। আগে থেকেই চালটা ভিজিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে চেলে নিলেই কিন্তু গুঁড়ি তৈরি হয়ে যাবে। সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এখন শুধু এরপর আমি একটু সাজিয়ে দিচ্ছি। তার জন্য কাজু বাদাম দিয়ে দিলাম, কিশমিশ এবং একটু গুড় দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। এখন এই ছাঁকনির সাহায্যে আমি পিঠাটা ভাপ দিয়ে নিব। তার জন্যে ছাঁকনির উপর একটা নেট বিছিয়ে দিলাম। এই ধরনের নেট কিন্তু সবার বাসাতেই থাকে। এখন যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা শুধু চালনির উপর বসিয়ে দিচ্ছি, আর একটু ড্যাব করে তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন হয়ে গেল।
এদিকে চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে। এর উপর শুধু ছাঁকনিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পিঠাটা হতে 40 থেকে 50 সেকেন্ড সময় লাগবে। এদিকে আমরা আরও একটা তৈরি করে নিচ্ছি। সেমভাবেই ছাঁচের মধ্যে চালের গুঁড়ি সাজিয়ে দিয়েছি আর গুড় কাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা সবসময়ই গুড় এবং নারকেল দিয়ে বানানো হয়। এবার বাদাম এবং কিশমিশ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বাদাম এবং কিশমিশের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এর ওপরে আবারও চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, শুধু নারকেল এবং গুড় দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন এই চালের গুঁড়ের উপর আমি আবারও গুড় দিয়ে নিচ্ছি, কারণ আমি 2 লেয়ার করে বানাচ্ছি। আপনারাও এভাবে 2 লেয়ার করেও বানিয়ে নিতে পারেন, আবার 1 লেয়ার করেও বানিয়ে নিতে পারেন। আপনারাও আপনাদের মনের মতো করে সাজিয়ে শীতের ভাপা পিঠা উপভোগ করতে পারেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। এই পিঠাটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কেউ ভাপা পিঠা বলে, আবার কেউ বড় পিঠাও বলে। দেখুন, আমি আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এদিকে প্রায় 50 সেকেন্ড পর আমরা ঢাকনাটা তুলে দিচ্ছি। নেটগুলো সরিয়ে দিচ্ছি, তবে সাবধানে সরাবেন, হাতে কিন্তু ভাপ লাগতে পারে। দেখুন, পিঠাটা হয়ে গেছে। সাবধানে পিঠাটা নামিয়ে নিচ্ছি। দেখুন, নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবেই নেটের উপরে পিঠাটা বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে ট্যাপ করে ছাঁচটা তুলে নিচ্ছি। দেখুন, আবারও কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। নেটগুলো মুড়িয়ে দিচ্ছি এবং পাতিলের উপরে ছাঁকনিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 50 সেকেন্ড এবং 50 সেকেন্ড পর আমরা ফিরে আসলাম। নেটগুলো সরিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সাবধানে নামিয়ে নিচ্ছি। দেখুন, বোতল দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য কতটা ইউনিক লাগছে। তৈরি হয়ে গেল শীতের স্পেশাল ভাপা পিঠা। পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলুন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই, ভিতরটা কেমন দেখতে হয়েছে। ভিতরটা পুরো গুড়, বাদাম এবং নারকেল দিয়ে ভরপুর। দেখুন, ভিতরের বাদামগুলো, নারকেলগুলো কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। এটা মুখে দেওয়ার সাথেই বাদামির স্মেল পাবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি এবং আপনাদের উপকারে আসবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও রেসিপি পাওয়ার জন্যে। সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।